Thank you, sir. Thank you, Ima sir. Thank you, everyone. So, once again, good morning. Thank you. দু চারটে কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথম কথা তো আমি অনেক দিন পরে আবার নর্থ ইস্টে এসেছি। আপনারা দেখেছেন হয়তো, সেই জন্য এসেছি। তো সর্বপ্রথম আমি এইটুকু নর্থ ইস্ট সম্বন্ধে আমার যতটুকু নলেজ, যে নর্থ ইস্টের মানুষ খুব, যেটা ইমার স্যার বলছিলেন, যে যাকে ভালোবাসে খুব মন থেকে ভালোবাসে, এরা খুব বিশ্বাস করে এবং যাকে ভালোবাসে তাকে একদম আপন করে নেয়। তো আমি এইটুকু আপনার মনে করি যে সেই বিশ্বাসটা রেখে আর বিজনেসটাকে ভালোবেসে ডাইরেক্ট বাজারটাকে যদি নিজের করে নিতে পারেন, আমি অ্যাজ এ কোম্পানি লঞ্চার আপনাদেরকে এখানে একটা ছোট্ট কথা বলে যেতে পারি। রেকর্ডিংটা থাকবে, শুনে নেবেন আজ থেকে 5 বছর বা 10 বছর পরে। যদি কোম্পানিটাকে ভালোবেসে, যেটা আপনারা ভালোবাসেন সব ক্ষেত্রে, যে বিশ্বাসটা আপনাদের মনের মধ্যে আছে, সেই বিশ্বাসটা রেখে যদি কাজটাকে করে যেতে পারেন, আপনাদের পরবর্তী 3টে জেনারেশন সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেবে। এই ডাইরেক্ট বাজারের স্টেজ থেকে আমি কমিটমেন্টটা করে গেলাম আপনাদের। এবার আপনারা বলতে পারেন যে স্যার এই কথাটা আপনি কোন চিন্তা ভাবনা থেকে বললেন। দেখুন, আমি আমার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যদি বলেন, আমার আজ নেই করে আমার 20 বছরের একটা দীর্ঘ লং জার্নি যদি বলেন, অভিজ্ঞতা আমার 20 বছর হয়ে গেল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে। সর্বপ্রথম একবারই কোম্পানিতে কাজ করেছিলাম, সেটা শেখার জন্য, নিজের জানার জন্য, নিজের নলেজটাকে ডেভেলপ করার জন্য। তারপরে অ্যাজ এ ট্রেনার আমি বিভিন্ন কোম্পানিতে আপনার ট্রেনিং দিয়েছি, বড় বড় কোম্পানিতে আপনার ডাক পেয়েছি। অনেক জায়গা, বোম্বে থেকে শুরু করে আপনার গুজরাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি মধ্যেখানের পিরিয়ডে বিভিন্ন কোম্পানির সঙ্গে আমার ওঠা বসা, বড় বড় মানুষদের সঙ্গে ওঠা বসা করার সৌভাগ্য হয়েছে। কিন্তু একটা জিনিসের খুব অভাব ছিল, সেটা হচ্ছে যখনই কোম্পানির জন্য কিছু করতে যেতাম বা বলতে যেতাম বা ট্রেনিং দিতাম, আমি জানি স্যার আমাদের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন চেঞ্জ হয়েছে। হাজার হাজার পরিবার তাদের আজকে লাইফ, মানে জীবনধারাটাকে চেঞ্জ করে নিতে পেরেছেন। কিন্তু যখনই আমরা স্টেজ থেকে একটা কোম্পানি সম্বন্ধে বলতাম বা কমিটমেন্ট করতাম, পরবর্তী ক্ষেত্রে গিয়ে স্যার 6 মাস, 1 বছর, 2 বছর পরে সেই অ্যাসোসিয়েটগুলো আমাদেরকে ফোন করে বলতো, স্যার আপনার কথা শুনে তো অনেক মানে ভেবেছিলাম যে এখানে আর জীবনে হয়তো পিছন ফিরে তাকাতে হবে না, আর কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনার কথা মতো স্যার আমি জানি অনেকে আপনার চাকরি ছেড়ে দিয়েছেন, অনেকে তার নিজের কাজ ছেড়ে দিয়েছিলেন। তারপরে পরবর্তী ক্ষেত্রে তারা বলছে যে স্যার আপনি যেভাবে বলেছিলেন কোম্পানি কিন্তু সেইভাবে তার কমিটমেন্ট ফুলফিল করছে না। অনেক ক্ষেত্রে এই কথাটা শুনতে হয়েছে, স্যার আপনি যেভাবে বলেছিলেন জিনিসটা ঠিক সেই রকম নয়। তখন এই ট্রেনিং ইন্ডাস্ট্রির প্রতি আমার একটা দারুণ ন্যাক ছিল, যে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং দিয়ে মানুষের লাইফ জীবন চেঞ্জ করতে হবে। তারপরে ভাবলাম কার জন্য ট্রেনিংটা দিচ্ছি, যার জন্য আমি ট্রেনিংটা দিচ্ছি, যেটা অবলম্বন করে মানুষ উপরে উঠবে, সে যদি তার কমিটমেন্ট রাখতে না পারে, তাহলে সেটা আলটিমেটলি সেই দোষারোপটা আমাদের উপরে এসে পড়ে। ইয়েস অর নো? তো সেই জিনিসটা আমি রিয়েলাইজ করেছিলাম। তখন মনে হলো না, এই ট্রেনিংয়ের জগৎটাও আপনার ঠিক নয় এখানে। ঠিক, হ্যাঁ, এখানে হয়তো মানুষকে ভালো নলেজটা দেওয়া যেতে পারে, জ্ঞানটা দেওয়া যেতে পারে, কিন্তু সেটাকে যদি বাস্তবে রূপায়িত করা না যায়, তাহলে কিন্তু ততটাই পাপ হয়তো গায়ে লাগতে পারে। তখন আমার চিন্তাভাবনার মধ্যে একটু পরিবর্তন এলো। আমি চিন্তা করলাম যে না স্যার, এইভাবে চলতে পারে না, একটু সামনে থেকে দাঁড়িয়ে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটাকে লিড করতে হবে, মানুষকে দেখাতে হবে যেটা স্টেজ থেকে বলা যায় সেটা বাস্তবে ফুলফিল করা যায়। সেই জিনিসটা আমি আপনার মানে এটা আমার মনের মধ্যে এসেছিল। তখন আমার যদি বলেন অনেক খোঁজাখুঁজি, অনেক ঘোরাঘুরি, তখন লাস্টে আপনার এইরকম একটা ম্যানেজমেন্ট, এইরকম একটা সংস্থার সঙ্গে আমার পরিচয় হলো, এবং দীর্ঘদিন একটা পরিচয় ছিল, ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে আমার একটু জানার ছিল। তখন আমি মনে করলাম যে ঠিক আছে, এইভাবে যদি একটা করে কমিটেড কোম্পানির সাথে হাত মেলানো যায়, তাহলে হয়তো যেটা আমরা বাস্তবে এতদিন বলে এসেছিলাম সেটাকে বাস্তবে রূপায়িত করতে পারবো। এবং সেই করতে করতে আপনার 15ই আগস্ট 2016 সালে আপনারা জানেন সবাই ডাইরেক্ট বাজারের লঞ্চিং হলো। আজকে এই 4 বছরের জার্নিতে আপনি যদি বলেন, আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি তার আগে কি হয়েছে আমি বলতে পারবো না। আমার 20 বছরের অভিজ্ঞতা এবং যত আমি বড় বড় কোম্পানি আপনার দেখেছি, একটা কোম্পানি বলতে পারি যারা যতটুকু কমিটমেন্ট করে তার থেকে বেশি ফুলফিল করে, সেটার নাম হচ্ছে আপনার ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড। আপনার এই বিশ্বাসটা শুধু মনের মধ্যে আপনারা রেখে দিন। এবং আমি জানি যারা নর্থ ইস্টে বিজনেসটা শুরু করেছেন তাদের ব্যথাটা আমি বুঝি, যারা প্রথম শুরুটা করেছেন, যারা লঞ্চিংটা করেছেন, যারাও এখানে প্রথম ঘর বসিয়েছেন ডাইরেক্ট বাজার নিয়ে।
সেই মানুষগুলোকে কতটা পরিশ্রম করতে হয়, কতটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে পাস করতে হয়। যেদিন আমি এই সংসারটাকে শুরু করি সেদিন আমি বুঝেছিলাম আপনার। সেই জন্য আমি কিছু মানুষের নাম অবশ্যই নিতে চাইবো, সবার সঙ্গে হয়তো আমার ব্যক্তিগতভাবে পরিচয় হয়নি, কিন্তু আপনাদের নামটা কিন্তু আমার কাছে বারবার বাজে। নামটা আপনাদের কাছে শুনেছি। আমি প্রথমেই নাম নেব সুমিত মজুমদার, যার আমি বুঝি আপনার ব্যথাটা, বুঝি আপনার কীভাবে একটা কোম্পানিকে করতে হয়। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন রিঙ্কি পল। আমি একটু চাইবো যিনি একটু হাত তুলে দেখাবেন কে আমি। তারপরে অভিজিৎ দাস, থ্যাংক ইউ। উষারঞ্জন দাস, সুরজিৎ সরকার। তারপরে এদিক থেকে আমাদের আছেন যিনি এখানে এসে নতুনভাবে আপনার একটা দারুণভাবে টিমকে লিড করছেন, আমাদের যিনি শুনলেন অলরেডি, যিনি একটা প্রফেশনের সঙ্গে একটু যুক্ত আছেন, যিনি প্রফেশন স্বদেশ মাঝি। আমি চাইবো স্বদেশবাবুর জন্য একটা হাততালি হোক। যে মানুষটাকে ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি, যার ডেডিকেশনটা আমাকে পর্যন্ত মোটিভেট করে, নান আদার দেন মিস্টার অভিজিৎ চৌবে। ওনার জন্য আমি একটা বিগ হ্যান্ড চাইব। আর একজন মানুষ ঘর বাড়ি ছেড়ে দিয়ে তিনিও আসাম থেকে এখানে বসে আছেন, মিস্টার সমর চক্রবর্তী। ওনার জন্য ওনার ডেডিকেশনটাকেও আমি স্যালুট করছি আপনার। আর বাকি তো আমাদের এখানে আছেন মিস্টার প্রশান্ত বেরা। বলার কিছু নেই আপনার। যদি লাইফ হিস্ট্রিটা তৈরি করা যেত, আমি যদি ফিল্মের ডাইরেক্টর হতাম, ওনার লাইফটা নিয়ে একটা সিনেমা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতাম। গুরুর মতো আপনার অসাধারণ ওনার, মানে যদি বলেন যেভাবে ইমাস স্যার বললেন আর কি, ঠিক সেই রকমভাবে জয়ানন্দ চাঁদ স্যার আছেন। মোটিভেশন কাকে বলে, কীভাবে ডেডিকেশন দিয়ে কাজ করতে হয়, এই মানুষগুলোর কাছ থেকে আপনাদেরকে একটু শিখতে হবে। আর যার নাম নেব মিস্টার সুকল্যাণ হালদার, অসাধারণ যেভাবে লিড করেন, যেভাবে টিমে সাপোর্ট দেন, সত্যি এটা দৃষ্টান্ত বা এক্সাম্পল। আর আমি বলবো আমাদের দাবাং লিডার, যাকে বলা হয় খুব পাওয়ারফুল আর কি, বুঝতেই পারছেন, দেখলেই বুঝতে পারবেন দাবাং দাবাং একটু ভাব আছে আপনার, মিস্টার তারক দাস স্যার। আর সর্বোপরি বলে না আপনার দুটো হাত এক না হলে এক কাছে দুটো শক্তি তখনই বল পায়, যখন দুটো হাত এক কাছে হয়। ইয়েস অর নো? তো আমি কোম্পানিতে একটা জিনিস খুব ফিল করতাম যে আমার সঙ্গে আর একটা হ্যান্ডশেক করার মানুষ দরকার। আমি চলতে থাকছি যে হ্যান্ডশেক আর একটা মানুষের সঙ্গে করতে হবে, যে মানুষটা ইন্ডাস্ট্রিটাকে বুমিং করিয়ে দিতে পারবে। যদি আপনি সেই রকমভাবে খোঁজেন, তাহলে ভগবানও একটা সময় মজবুর হয়ে যাবে আপনার সঙ্গে অন্য একটা ভালো মানুষের হ্যান্ডশেক করিয়ে দেওয়ার জন্য। সেইটা যদি বলেন গড গিফটেড, ভগবানের দান হচ্ছেন মিস্টার ইমাদ রাজা স্যার। এই কম্বিনেশন আপনার, যেটা আজকে কোম্পানিটাকে একটা অন্য শেপ দিয়ে দিয়েছে। এইবার আমার বেশি কথা তো কিছু বলবো না, যেহেতু আজকে কোম্পানির প্রোগ্রাম এবং ম্যানেজমেন্টের লোক এখানে স্বয়ং বসে আছেন। তিনি যেটুকু বলবেন আপনারা খুব মন দিয়ে শুনবেন, এইটুকু মনে করি। আর মোটিভেশন বাকি যে কথা সে তো অনেক আপনারা পরে শুনতে পাবেন। আজকে যেহেতু কোম্পানির জায়গা থেকে প্রোগ্রাম, কোম্পানি যতটুকু বলবে আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি শুধু 2-3টে কথা বলবো। যে কোনো কোম্পানিকে যখন বিচার করতে যাবেন, তার সর্বপ্রথম যেটা দেখতে হয়, আমরা যেটা দেখি নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে, তার প্ল্যানটা কতটা সায়েন্টিফিক। ইয়েস অর নো? বেস্ট প্ল্যান। আজকের দিনে আপনাদেরকে এইটুকু চ্যালেঞ্জ করতে বলতে পারি, 20 বছরে তো সমস্ত কোম্পানির প্ল্যানটা আমাদেরকে একটু নানক্ষত্র ঘেটে দেখতে হয় যে সেটার মধ্যে কি আছে আর আমাদের মধ্যে কি কমি আছে, সেটাকে অ্যানালিসিস করার জন্য। আপনাদেরকে বলবো, ভারতবর্ষে কেন, আমি আরও বড় করে বলছি আপনাকে, সারা ওয়ার্ল্ডে যদি সমস্ত কোম্পানির প্ল্যান আমাদের সামনে রেখে দেন, তাহলেও বলবো ডাইরেক্ট বাজারের প্ল্যান শোয়ের ধারে কাছে অন্য কোনো কোম্পানির প্রেজেন্টেশন নেই। এইটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনার। কেন অন্য কোম্পানি যদি আপনাকে গাড়ির ফান্ডের দেবার কথা বলে, লিডারশিপ দেবার ফান্ডের কথা বলে, বা অন্য কোনো ফান্ডিংয়ের কথা বলে, হাউস ফান্ড দেবার কথা বলে, তাহলে আপনি এইটুকু জেনে রাখুন, আপনার জুতোর সোলটা ছিঁড়ে যাবে আপনার ওই হাউস ফান্ড পেতে পেতে আপনার। আর ডাইরেক্ট বাজারের মানে খাসিয়াত, মানে আসল জিনিস বা আসল জায়গাটা কোনটা, মোটিভেশনের সব থেকে বড় জায়গা কোনটা, আপনারা যদি দেখেন, যেদিন ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড লঞ্চিং হয়েছে, যে মাস থেকে আমাদের হাউস ফান্ড চালু হয়েছে, কোম্পানির বেশ কিছু মানুষ অলরেডি কোম্পানির হাউস ফান্ড নিতে শুরু করেছেন। এটাই হচ্ছে আপনার ডাইরেক্ট বাজার আপনার। তার মানে কি, তার মানে কি, যে কথাটা বারবার সুকল্যাণ স্যার বলছিলেন, যে একটা কোম্পানি আমরা দেখলাম যে কোম্পানিটা নিতে আসেনি, কি করতে এসেছে আপনার, দিতে এসেছে, সেটার নামই হচ্ছে আপনার ডাইরেক্ট বাজার। বুঝাতে পারছি আমাদেরকে? তাহলে প্ল্যান,
নো ডাউট আপনার নাম্বার ওয়ান প্ল্যান, এটা আপনি গর্ব করে বলবেন, যে কোনো জায়গায় সিনা ঠুকে বলবেন যে ডাইরেক্ট বাজারের থেকে বেটার প্ল্যান প্রেজেন্টেশন যদি কোনো কোম্পানি থাকে স্যার, আমি আপনাকে রিওয়ার্ডস দেবো, আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তৈরি আছি। দেখাতে পারবে না, চ্যালেঞ্জ থাকলো, গ্যারান্টি আপনাদের কাছে। এটা আমাদের স্যার, এটা আমাদের গর্ব। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে পে আউট। এক্ষেত্রেও আমাদের ম্যানেজমেন্ট কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে স্যার। মার্কেটে একটা কোম্পানি দেখান যিনি ডাইরেক্ট বাজারের থেকে 1 পয়সা হলেও বেশি পে আউট দিচ্ছে। ভারতবর্ষের যতগুলো কোম্পানি আছে সব থেকে যদি বেশি পে আউটের কথা বলেন তাহলে একমাত্র কোম্পানি হচ্ছে ডাইরেক্ট বাজার, যে তার অ্যাসোসিয়েটকে সব থেকে বেশি আপনার পে আউট আপনার দেয়। আপনার কমিটমেন্ট, 3 নম্বরে হচ্ছে কমিটমেন্ট। এই প্রথম কোনো কোম্পানি দেখলাম যিনি কমিটমেন্টের আগে কাজ করেন, আর যতটুকু কমিটমেন্ট করেন তার থেকে বেশি প্রদান করেন আপনার। হ্যাঁ, ইয়েস অর নো? যারা ন্যাশনাল ট্রিপের, যারা ইন্টারন্যাশনাল ট্রিপের সাক্ষী আছেন তারা জানেন এই লকডাউন পিরিয়ডে অনেক বড় বড় কোম্পানি আপনার অ্যাসোসিয়েটদের কষ্টের মেহনতের পয়সা, যেটা আপনার এই ইয়ারলি বোনাস যেটাকে বলা হয়, প্রত্যেকটা কোম্পানির কিছু না কিছু থাকে আপনার, সেটাই লকডাউনকে বাহানা করে ভারতবর্ষের বড় বড় কোম্পানি স্যার, আমরা প্রত্যেকটা কোম্পানির খুঁটিনাটি আপনার ইনফরমেশন কালেক্ট করেছি। বড় বড় কোম্পানি পর্যন্ত লকডাউনকে বাহানা করে তার অ্যাসোসিয়েটের ইয়ারলি যে বোনাস সেটাকে আটকে রেখে দিয়েছে, যে যখন কোম্পানি খুলবে, যখন অফিস খুলবে, যখন বিজনেস ডেভেলপমেন্ট হবে তখন দেখা যাবে। আমাদের জন্ম স্যার কতদিন? হ্যাঁ, 4 বছর তো। 40 বছরের কোম্পানি তাকে ওই রকমভাবে আপনার সেই দেখিয়ে রেখে দিয়েছে আর কি, একটু খুলতে দিন, চলুক, কোম্পানির আসুক ফান্ডিং, তারপরে আপনাকে দেবে। ডাইরেক্ট বাজার আপনার 5 দিনের মাথায়, 6 দিনের মাথায় গিয়ে সমস্ত অ্যাকাউন্টসে পয়সা আপনার দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ডাইরেক্ট বাজার আপনার। আর ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ বলার কিছু আমরা নেই, যেটা আমাদের সুকল্যাণবাবু বলছিলেন, যতক্ষণ না আপনি দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস হবে না। ইয়েস অর নো? তাহলে কাজ করতে করতে এই ভারতবর্ষ আমরা একদিন ঘুরবো তো, সবাই যাবো তো আপনার। ইয়েস অর নো? সুতরাং যেদিন আপনি চোখে দেখবেন সেদিন আপনি বিশ্বাস করে নেবেন, বাকিটা আপনার উপরে ছেড়ে দিলাম। বোঝা গেল আপনাদের? ইয়েস অর নো? তাহলে এইভাবে বিশ্বাসটা রেখে আপনারা কাজটাকে করুন। আমি এইটুকু বলতে পারি স্যার, আপনাদেরকেও হয়তো জীবন আর পিছন ফিরে তাকাতে হবে না, আর কোনো কিছু চিন্তা করার আপনার জায়গা থাকবে না, এবং পরবর্তী জেনারেশন কিভাবে জন্ম নেবে, আপনার থেকে আপনার ফ্যামিলির টার্নিং পয়েন্ট কিভাবে শুরু হবে সেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। বোঝাতে পারলাম আমি আপনাদেরকে? ইয়েস অর নো? দ্বিতীয় আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আমি এইটুকু মনে করি যে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট বা যে মার্কেটিং প্ল্যান, সেটা আপনারা যদি দেখেন, এবং অনেক মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমি সেই জিনিসটা ছোট্ট করে ক্লিয়ার করে দিচ্ছি। ইমা স্যার খুব বেশি টাইম তো আমাদেরকে দেননি। সেটা হচ্ছে একটা ব্র্যান্ডিং একটা ব্যাপার থাকে। আচ্ছা, ভারতবর্ষের প্রত্যেকটা ফ্যামিলিতে টুথপেস্ট ইউজ হয় তো? আচ্ছা, প্রত্যেকটা ফ্যামিলিতে সাবান ইউজ হয় তো? প্রত্যেকটা ফ্যামিলিতে শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, খাবার মশলা ইউজ হয় তো আপনার? আচ্ছা, ভারতবর্ষে কতগুলো ফ্যামিলি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার টুথপেস্ট ব্যবহার করেন? 130 কোটি যদি জনসংখ্যা হয়, আমি এইটুকু মনে করি জঙ্গলে যারা থাকে তারা বাদ দিয়ে বাকিগুলো আপনার 100 কোটি মানুষ টুথপেস্ট ব্যবহার করেন। ইয়েস অর নো? সেটা কোনো না কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন তিনি, হয় কোলগেট হতে পারে, পেপসিডেন্ট হতে পারে, বা ডাবরের হতে পারে। ইয়েস অর নো? আচ্ছা, আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো, নিজেকে দিয়ে অ্যানালিসিস করতে পারবেন, কে আপনার ভালোবেসে কোলগেটটা ব্যবহার করে? আহা, কোলগেট কি সুন্দর, এটা না হলে আমি বাঁচবো না। কেউ আছে আপনার? আছেন কেউ? সাবান, লাক্স সাবান ব্যবহার করি, কতজন আছেন যে লাক্স সাবান যদি না হয় মনে হয় যে না, স্নান করা যাবে না? আমার দারুণ এটার সঙ্গে পিয়ার মহব্বত, এরকম কেউ আছেন নাকি? দোকানদার গিয়ে যদি একবার বলে, স্যার একটা ফাটাফাটি কোম্পানি এসছে, অসাধারণ সাবান, একবার আপনি ব্যবহার করে দেখুন, আপনি অন্য সাবানের নাম ভুলে যাবেন। আপনি কি করবেন আজ কাস্টমার হিসাবে? নেবেন কি নেবেন না? ইয়েস অর নো? আচ্ছা, তাহলে আপনি আমাকে বলুন, আপনার লাক্স সাবানের প্রতি ভালোবাসাটা কোথায় গেল? এইটুকু স্যার আপনারা জেনে রাখুন, ব্র্যান্ডিং বলে কিছু হয় না। মানুষের চয়েসটা অলওয়েজ আপনার পরিবর্তনশীল। যেদিন আপনি গিয়ে দেখাবেন মার্কেটে স্যার মিল্কি বিউটি বার একটা অন্যতম সেরা সাবান, একবার ব্যবহার করে দেখুন, সারা জীবনের জন্য অন্য কোম্পানির নাম আপনি ভুলে যাবেন। আমি বলে দিলাম স্যার, ওইখানেই ব্র্যান্ডিং আপনার এস্টাবলিশড হয়ে গেছে। ওইভাবেই আপনি ব্যবসা করতে পারবেন। বোম্বেতে বসে আপনার, বোম্বেতে বসে একটা কোম্পানি এসি ঘরে বসে যদি নর্থ ইস্টের প্রত্যেকটা ফ্যামিলিতে যদি কোলগেট ঢোকাতে পারে,
সে যদি কোটি কোটি টাকার ব্যবসা করতে পারে, বোম্বে এসি ঘরে বসে একটা মানুষ যদি লাখ সাবান বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আপনি নর্থ ইস্টের বুকে বসে আছেন, আপনি কি পারেন না এখানে সেই মার্কেটিংটা করে কোটি কোটি টাকা আপনার ফ্যামিলির জন্য রোজগার করতে? পারি কি পারি না আপনার? ইয়েস অর নো? কাল থেকে ওইটা ভুলে যান। আপনার ব্র্যান্ডিং আপনি যেটা দেখাবেন, ওখানে কাকে বলবে? আপনার কোনো কমপ্লেন দিতে পারবে? কমপ্লেন জানানোর লোক আছে, খারাপ বলার লোক আছে। এখানে আপনাকে সামনাসামনি পাবে, ভালোটাও বলতে পারবে, মন্দটাও বলতে পারবে, ফিডব্যাক দিতে পারবে, আপনাকে দু চারটে কথা বলতে পারবে। ইয়েস অর নো? তাহলে সেই মানুষটার কাছে সব থেকে প্রিয় জিনিস কোনটা হতে পারে, যেটা আপনি হাতে দেবেন? বোঝাতে পারছি? এই জিনিসটা যেদিন আপনি বুঝে যাবেন, সেই দিন আপনাকে বললাম আপনার ফ্যামিলিও কিন্তু টাটা বিল্ডার লেভেল পর্যন্ত চলে যেতে পারবেন। এই চিন্তা ভাবনাটার মধ্যে শুধু একটা পরিবর্তন নিয়ে আসুন আপনি। বোঝা গেল স্যার? ইয়েস অর নো? তাহলে অযথা ব্র্যান্ডিং 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 নিয়ে মাথা খারাপ করবেন না। আপনি যেটা দেখাবেন সেটাই হচ্ছে মানুষের কাছে ব্র্যান্ড। শুধু আপনার প্রোডাক্ট একটু ভালো হতে হবে, আর কোয়ালিটি হতে হবে। বোঝাতে পারছি আপনাকে? সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেহেতু কোম্পানিটার নাম হচ্ছে আপনার ডাইরেক্ট বাজার। আপনার একটা কমপ্লেনই যথেষ্ট, সমস্ত জিনিসটা রেকটিফাই হয়ে যাবে। বুঝাতে পারলাম আপনাদেরকে? আর একটা জিনিস বলি, যারা ভালো পারফর্ম করবেন, যারা ভালো কাজ করবেন, তাদেরকে বেশি চিন্তা করার দরকার নেই, আপনি কাজটাকে করতে থাকুন। ভগবান আজ না হলে কাল ঠিক সত্যিকারের আরেকজন পারফর্মার আপনার হাত সঙ্গ দিয়ে দেবেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দিই। বিরাট কোহলি যখন যেখানে জন্মগ্রহণ করে, সেখানে তার প্রথম নিশ্চয়ই ক্রিকেটের হাতে খড়ি হয়। ক্রিকেট তিনি খেলেন, ইয়েস অর নো? তার পাড়ার ছেলেদের সঙ্গে আমরা ক্রিকেট খেলেছি তো, তাহলে তিনি খেলেছেন তো। আচ্ছা, তিনি যখন স্কুল লেভেলে খেলতে গেলেন, তার মধ্যে কি তার ওই পাড়ার সমস্ত কটা ছেলে কি তার স্কুল লেভেলের ক্রিকেটে সঙ্গ দিয়েছিল? না, দেয়নি তো আপনার। আচ্ছা, সেই মানুষটি যখন স্কুল লেভেল থেকে হায়ার লেভেলের স্কুলে যখন ক্রিকেট খেলতে গেলেন, তার কাছে কি সই প্রাইমারিতে যাদের সঙ্গে ক্রিকেট খেলেছেন সবকটা ছেলে কি তার হাই স্কুলে গিয়ে তার সঙ্গে একসাথে চান্স পেয়েছিল, মানে সঙ্গ দিয়েছিল? আচ্ছা, সঙ্গ দেয়নি বলে তিনি কি দুঃখে ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন? যে আমার বন্ধুগুলো তো নেই, যাদের সঙ্গে জন্মালাম খেললাম, তারা কোথায় গেল? তিনি কি হাই হতাশ করে বসেছিলেন? না, তার দৃষ্টিটা কোন দিকে ছিল? আমাকে আরো উপরের দিকে উঠতে হবে। ইয়েস অর নো? তিনি যখন কলেজ লাইফে গেলেন, দেখা গেল তার একটা স্কুল লাইফের আর বন্ধু নেই, কিন্তু তার বন্ধুর অভাব হয়েছে স্যার? হয়েছে কি? সেখানে আরো ভালো ভালো ক্রিকেটার তার সঙ্গ দিয়েছে কি দেয়নি? এই মানুষটা যখন স্টেট লেভেলে খেলতে এলেন, আপনি একবার ভেবে দেখুন, তার স্কুল লেভেলের বন্ধুরা সঙ্গ দেয়নি, তিনি কিন্তু দুঃখে ক্রিকেটটা ছেড়ে দেননি। ইয়েস অর নো? তিনি তার কাজটা চালিয়ে গেছেন, এরা কিন্তু ছিল না, তিনি তার কাজটাকে কিন্তু সমানে করে গেছেন। এই মানুষটাই যখন কান্ট্রি লেভেলে খেলতে এলো, তার স্কুল আর কলেজ লেভেলের ক্রিকেটার বন্ধুরা সঙ্গ দিয়েছে? ছিল? তাহলে তার কি উচিত ছিল? যে আমার বন্ধুরা নেই, আহারে আমি আর খেলতে পারবো না, তাহলে ছেড়ে দিয়ে আমিও বাড়িতে বসে যাই। এটা বলেছিলেন কি তিনি? হ্যাঁ? তার থেকে আরো ভালো ভালো বন্ধু, আরো ভালো ভালো পারফর্মার ভগবান তার সঙ্গ দেওয়ার জন্য পাঠিয়েছেন কি পাঠাননি? আপনি যদি ভালো পারফর্মার হন, যদি ভালো বিজনেস করেন, 130 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ ভগবান আপনাকেও দেবে ভালো পারফর্ম করার জন্য। আপনি শুধু পারফর্মার হন, আপনি নিজে পারফর্মার হন। কখনো দেখবেন না আপনি কখনো কোনো পারফর্মারের আর একটা পারফর্মারের অভাব হয়েছে। সঙ্গ আপনাকে দেবে, পারফরমেন্স আপনি ভালো করুন, আর একজন পারফর্মার আপনাকে খুঁজে নেবে। আমি নিজে পারফর্ম করতে পারি না, আমি নিজে পারফর্মার নই, আর আমরা খুঁজি কেউ দুটো মানুষ এলে আমার একটা লেফট আসবে আর একটা রাইট আসবে, দুজন ধামাকা লাগিয়ে দেবে আর আমি বসে বসে খাবো আপনার। এটা হতে পারে স্যার কখনো? এটা অ্যাবনর্মাল চিন্তা ভাবনা কি নয়? ইয়েস অর নো? এই জিনিসটা শুধু আপনারা ভাবুন। আমি একটা সিম্পল থিওরি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনার জীবনের যা কিছু লক্ষ্য হোক, যা কিছু টার্গেট হোক, এখানে আপনি জন্মেছেন, হতে পারে এটা আপনার ড্রিম। এইখানে আপনি আছেন, এখানে আপনি, এইখানে আপনার গোল, ইয়োর গোল এখানটাতে। ধরে নিচ্ছি যে আপনার স্বপ্ন দেখতে ভয় লাগবে, কেননা এখানে আমি আছি, এখানে 1000 কিলোমিটার দূর দেখা যাচ্ছে না, আবার স্বপ্নটা কোথায় আছে? চিন্তা করবেন না স্যার, ভাবুন, স্বপ্নটাকে দেখুন, টার্গেটটাকে ফিল করুন, গোলটাকে একদম পরিষ্কার করে আপনি ভাবুন যে এটা আমার জীবনে চাই, এটা আমাকে পেতে হবে, এটা আমি নেব। হতে পারে স্যার সেই কিলোমিটারটা হচ্ছে 1000 মাইলস দূর আপনার। আচ্ছা, আমরা একটা কাজও তো করতে পারি স্যার, প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট পায়ে আমরা আগাতে পারি তো। আচ্ছা, একদিনে 1 মাইল চাইলে তো আগাতে পারি, পারি কি পারি না আপনার? এইটা আমার রুট, আমাকে পৌঁছাতে হবে এখানে, আমার গোলের স্বপ্নের জায়গা, যেটা আমি জীবনে টার্গেট করেছি, এখানে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে আমার শুরু হচ্ছে, এখান থেকে আমি চলতে শুরু করলাম আপনার।
একদিনে 1 মাইল কভার করতে পারি কি পারি না আপনার? হ্যাঁ, যত বড় গোলই হোক না কেন, আপনি শুধু ভাবুন আমাকে পারফর্ম করতে হবে এইটুকু। আজকের দিনে ছোট্ট ছোট্ট পায়ে চলতে থাকুন। আপনি প্রত্যেক দিন 1 মাইল করে আগান। যদি প্রত্যেক দিন আপনি 1 মাইল করে আগাতে পারেন আপনার কাজের জন্য, সেটা ডেভেলপমেন্ট হতে পারে, আপনার সেলফ ডেভেলপমেন্ট হতে পারে, সেটা আপনার নলেজের ডেভেলপমেন্ট হতে পারে, সেটা আপনার অ্যাসোসিয়েটেড ডেভেলপমেন্ট হতে পারে, সেটা আপনার বিজনেস ডেভেলপমেন্ট হতে পারে। মানে এই ডেভেলপমেন্ট মিটস বা আপনার আগানোটা মিটস সবসময় যে আপনি পয়সা দিয়ে কাউন্টিং করবেন তা নয়, যে কোনো দিক থেকে ডেভেলপমেন্টটা হতে পারে। বুঝাতে পারছি? আলটিমেট সেটা আপনাকে আপনার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে কিন্তু সাহায্য করবে। তাহলে আপনি প্রত্যেক দিন 1 মাইল করে আগান। যদি 1 মাইল করে আপনার আগাই, তাহলে আমার টোটাল গোলে পৌঁছাতে আমার কতদিন সময় লাগবে? হ্যাঁ স্যার, 1000 দিন। তার মানে কি যে আমি তাহলে ছোট্ট করেও যদি চিন্তা ভাবনা করি, এইভাবে গুটি পায়েও যদি আগাতে থাকি এবং প্রত্যেক দিন যদি 1 মাইলটাও যাই, 1 মাইলটা বিরাট কষ্টের কিছু নয়। ইয়েস অর নো? এটা আমরা সবাই চেষ্টা করলে পারি। তাহলে আপনি চিন্তা করুন, কিন্তু আপনি কিন্তু 1000 দিনে আপনার গোলে বা লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবেন। মানে 3 বছরে আপনি কিন্তু আপনার লক্ষ্যমাত্রা পৌঁছে যাবেন আপনার। ইয়েস অর নো? এই কাজটা আপনি প্রত্যেক দিন যখন রাত্রে শুতে যাবেন, রাত্রে শুতে যাবার আগে একবার শুধু ভাবুন যে আজকে কি আমি আমার কাজের জন্য বা লক্ষ্যমাত্রা বা গোলে পৌঁছানোর জন্য আমি কি 1 মাইল কি আমি কমপ্লিট করতে পারলাম? আমি কি একটু আগাতে পেরেছি? আমার কি সামান্য ডেভেলপমেন্টটা হয়েছে? যদি আপনি নিজের কাছে নিজে কৈফিয়ত দিতে পারেন, স্যাটিসফাইড হন যে হ্যাঁ সত্যিই তো আজকে আমি 1 মাইল আগিয়ে গেছি, আমার স্বপ্নের প্রতি বা আমার গোলের দিকে আমি 1 মাইল আগিয়ে গেছি, আপনি শুধু কাউন্ট করতে থাকুন। 1000 দিন পরে আপনি দেখবেন সুকল্যাণ বাবুর মতো আপনার বাড়ির সামনে 2টো গাড়ি দাঁড়িয়ে আছে আপনার। এটা আমি চ্যালেঞ্জ থাকলো, এটা আমার গ্যারান্টি থাকলো আপনাদেরকে। বুঝাতে পারছি? দেখবেন যেদিন ভালো পারফর্ম করতে পারবেন না, সেদিন ঘুম আসবে না। এই জন্য একটা বলা হয় যে একটা মানুষ যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সঠিকভাবে যদি তিনি 3 বছর দেন বা 5 বছর তিনি দেন, তাহলে তার পরবর্তী 3টে জেনারেশন সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয়। এই জন্যই এটাকে বলা হয় এইভাবে। বুঝতে পারছি? তাহলে এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে আপনি নেবেন, এটাকে আপনার ফিউচার হিসাবে এটাকে নেবেন, এটাকে আপনার কেরিয়ার হিসাবে আপনি নিতে পারেন, নেবেন। সেখানে যেন কোনো দুমনামনি না থাকে। বুঝতে পারছি আপনাকে? কাউকে দেখে আপনি ডিসিশনটা নিতে যাবেন না। ক্লিয়ার করতে পারলাম আপনাদেরকে? ইয়েস অর নো? লাস্টে আমি যেটা দিয়ে আপনাদের কাছে ক্লোজিংটা করব, এই মুহূর্তে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। সারা ওয়ার্ল্ডের 2018 লাস্ট রিপোর্ট এসছে $192 বিলিয়ন নেটওয়ার্ক মার্কেটিংয়ের টার্নওভার। $192 বিলিয়ন। আমি জানি স্যার অনেক মানুষকে যদি ইন্ডিয়ান রুপি যেটাকে বলা হয় বের করে দিতে ইন্ডিয়ান মানিতে কত টাকা হবে, সেটা কিন্তু অনেকের পক্ষে হয়তো বের করা খুব কঠিন হবে। $192 বিলিয়ন 2018 সালে পুরো ওয়ার্ল্ডের নেটওয়ার্ক মার্কেটিংয়ের টার্নওভার হয়েছে। $1 বিলিয়ন ইকুয়ালস টু ইন্ডিয়ান মানিতে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে নিয়ার অ্যাবাউট সব থেকে কম ডলারের রেট হিসাবে যদি ধরেন, তাহলে সামথিং 7300, এইরকম 7300 কোটি টাকা মতো হবে আপনার। তার মানে 192 মানে প্রায় 13,30,000 কোটি বা প্রায় 14 লক্ষ কোটি টাকার মতো টার্নওভারের জায়গায় আসবে ইন্ডিয়ান মানিতে। আচ্ছা, কোন একটা দেশের বাজেটের কথা আপনারা জানেন কত অ্যামাউন্ট হয়? কোন ইন্ডাস্ট্রির টার্নওভার যদি 13,30,000 কোটি টাকা হয়, সেই ইন্ডাস্ট্রিটা কি স্যার আমার আপনার জন্য ওয়েট করে থাকবে? কিছু না কিছু তো হচ্ছে, কেউ না কেউ তো বাজি মারছে। ইয়েস অর নো? তার টার্নওভারটা কি বলছে? এবং আজ পর্যন্ত সারা পৃথিবীতে সব থেকে যদি বিলিয়নিয়ার কেউ বেশি সাপ্লাই করে থাকে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং স্যার। শুধু একটু গভীরভাবে ডিপলিভাবে ভাবুন যে আমার চিন্তা ভাবনা আমি কোথায় পড়ে আছি, আর নেটওয়ার্ক মার্কেটিংটা কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তার টার্নওভারটা কি? একটা দেশের বাজেটের থেকে বেশি আপনার তার টার্নওভার। তাহলে এই ইন্ডাস্ট্রিটা নিয়ে আপনার পাশের বাড়ির কাকাবাবু আর আপনার বন্ধুটা কি বললো, এটা নিয়ে আপনার চিন্তা করে কোনো লাভ আছে? কাকাবাবু কি এটা জানে? আর ইন্টারনেটের জামানায় দেখতে কোনো অসুবিধা আছে? একবার শুধু খুলে দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনাকে এইটুকু বলতে পারে, যেদিন আপনি স্ট্যাটিস্টিক্স রিপোর্টটা বুঝে যাবেন, সারা ওয়ার্ল্ডের নেটওয়ার্ক মার্কেটিং কি কোন দিকে যাচ্ছে, কি গতিতে আগাচ্ছে,
যদি আপনি একবার স্টাডি করেন নেটওয়ার্কিং, মানে যদি ওর গ্রাফ চার্টটা আপনি দেখেন, এইটুকু আপনাকে বলতে পারি আপনি আমাদের মতো ইমাজ স্যারের মতো রাত্রে আপনিও ঘুমোতে পারবেন না। আপনি ভাববেন যে আপনার জীবনটা চেঞ্জ করার জন্য এর থেকে বেটার প্ল্যাটফর্ম আর সুযোগ আর কিছু হয়তো পৃথিবীতে হতে পারে না। একটা সাধারণ মানুষ তার জীবিত অবস্থায়, তার জীবন দশায়, মানে গ্রিনে যে পয়সা কামাবে সেই পয়সা তিনি ভোগ করবেন, আবার তার পরবর্তী জেনারেশনকে তিনি সোনার চামচ মুখ দিয়ে জন্ম দিতে পারবেন। যদি পৃথিবীতে কোনো ফিল থাকে আপনি জেনে রাখুন, একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং, একমাত্র হচ্ছে ডাইরেক্ট সেলিং এবং ডাইরেক্ট বাজার সেই স্বপ্ন আপনাকে ফুলফিল করে দেখাতে পারে। আপনার বোঝাতে পারছি? এখানে মহান মহান সব মানুষরা বসে আছেন, আপনার সুকল্যাণ বাবু বসে আছেন, আমাদের জয় স্যার বসে আছেন, আমাদের প্রশান্ত স্যার বসে আছেন, আমাদের তারক বাবু বসে আছেন, একের পর এক রথী মহারথী এখানে বসে আছেন। একটু এক্সপিরিয়েন্সটা এনাদের সঙ্গে শেয়ার করুন, একটু এনাদের কাছে একটু বসে দুটো কথা বলুন, একটু যখন ডিমোটিভেট হবেন বা কোনো একটা জিনিস কনফিউশন হচ্ছে এনাদের কাছ থেকে একটু ক্লিয়ার করে নিন। কিন্তু কখনো বাস্তব জিনিসটাকে ছেড়ে রেখে আমার পাশের বাড়ির লোকটা বা আমার বাড়ির লোকটা বা আমার কাকাবাবু কী বললো সেটা নিয়ে বেশি মাথা ঘামাতে যাবেন না কখনো। বোঝাতে পারছি আপনাদেরকে? ইয়েস অর নো? এই হচ্ছে তার টার্নওভারটা দেখানোর একটাই উদ্দেশ্য যে স্যার আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আর মার্কেটিংটা কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় যাচ্ছে আপনাকে ছাড়াও নেটওয়ার্ক মার্কেটিং। এবং আপনাকে এটাও বলে যেতে পারি স্যার, আপনি ডাইরেক্ট বাজার কীভাবে করবেন, কেমনভাবে করবেন সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে ডাইরেক্ট বাজার নর্থ ইস্টে হিস্ট্রি তৈরি করবে। আপনি থাকুন বা না থাকুন, আমরা ব্যবসা করে দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং দেখিয়ে দেবো আপনার এই নর্থ ইস্টে আপনার কীভাবে ব্যবসাটা হয় আপনার। বোঝাতে পারছি আপনাদেরকে? ইয়েস অর নো? জাস্ট শুধু এইটুকু আপনাদেরকে, জাস্ট যতটুকু সময় ছিল তার মধ্যে এইটুকু নলেজ আপনাদেরকে দিয়ে গেলাম। এইটুকু কথা বলার আমার আজকে হয়তো সময়টুকু ছিল, পরে ভবিষ্যতে যখন আপনারা ডাকবেন আবার আসবো, আবার কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। বোঝাতে পারছি? লাস্টে একটা ছোট্ট 1 মিনিটের একটু গল্প বলি। লাইফ কার, জীবনটা কার, বাঁচতে হবে কাকে, কে আপনাকে শেখাবে? হ্যাঁ, শিখবেন? বাঁচতে শিখেছেন? হ্যাঁ, একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। একজন সাধু বাবা, তিনি, তার একটা দূরদৃষ্টি ছিল, ভিশন ছিল যে তিনি যে কোনো মানুষের প্রবলেমকে বলে দিতে পারতেন, সলিউশন করতে পারতেন। খুবই আপনার ঈশ্বর প্রদত্ত একটা ভয়ানক ক্ষমতা ওনার মধ্যে ছিল। এখন সেই ক্ষমতার বলে তিনি খুব পপুলারিটি, মানে জনপ্রিয়তা পেয়ে গেছেন। আশেপাশের গ্রাম থেকে মানুষ ফিরে ফিরে আসতো, আপনার তাকে দেখাতেন, সবাই ভালো হতো, সুনাম করতো চারিদিকে। এখন ওই গ্রামে দুটো খুব দুষ্ট ছেলে ছিল, প্রচণ্ড বদবুদ্ধি। তাদের একদিন মাথায় বুদ্ধি খাটলো এই সাধু বাবাকে যেভাবে হোক লোকের সামনে অপদস্থ করতে হবে, মানে ভুলভাল প্রমাণ করতে হবে, তাকে বেজ্জতি করে দিতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে হলো। তারা কি করলো, সমস্ত গ্রামে, আশেপাশে গ্রামে প্রচার করতে লাগলো যে সাধু বাবা একজন ভণ্ড, কিছুই জানে না, আপনাদেরকে যে ভুলভাল বোঝান। কালকে বিকেলবেলায় আপনারা সন্ধ্যের সময় চলে আসবেন সাধু বাবার আশ্রমে, দেখবেন সাধু বাবা কত বড় ভণ্ড। এইবার যাকে আপনি পূজা করেন বা এতটা মন থেকে মানেন, তার সম্বন্ধে যদি কোনো খারাপ কথা শোনেন আপনার খারাপ লাগবে কি লাগবে না? প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কিউরিওসিটি ডেভেলপ হয়েছে, যে মানুষটাকে আমরা পূজা করি, যিনি এত ভালো করেছেন মানুষের, সেই মানুষটার সম্বন্ধে এরকম নেগেটিভ কথা। তো প্রত্যেকের মনের মধ্যে একটা ডাউট এবং কিউরিওসিটি বশত পরের দিনে দেখা যাচ্ছে সাধু বাবার যে জঙ্গলের আশ্রম ছিল সেখানে হাজার হাজার লোকের সমাগম হয়ে গেছে। সবাই দেখতে এসেছেন সাধু বাবা কি ভুল এটা দেখতে। এইবার সাধু বাবা যথারীতি বসে আছেন তার আসনে, ছেলে দুটো যথারীতি সময় এসছে, লক্ষ লক্ষ মানুষ চারিদিকে দাঁড়িয়ে আছেন। এইবার ছেলে দুটো এসে সাধু বাবাকে কি ভুল সেটা প্রমাণ করবে। এইবার সাধু বাবা বসে আছেন, ছেলে দুটো এসছে, কি করে এসেছে? হাতে একটা ছোট্ট পাখির বাচ্চা নিয়ে এসেছে, খুব সদ্য ডিম ফোটা একটা পাখির বাচ্চা ওরা পেরে নিয়ে এসছে। এই বাবা সাধু বাবার সামনে এইভাবে ধরে দাঁড়িয়ে আছে। এইবার সাধু বাবাকে বলছে যে সাধু বাবা বলুন তো আমাদের হাতে কি আছে? উনি যথারীতি অন্তর্যামী ছিলেন, উনি সব কিছু বলে দিতে পারতেন, এটা তো খুব সামান্য ব্যাপার। উনি বলেছেন বৎস তোমাদের হাতে একটা ছোট্ট পাখির বাচ্চা আছে। এইবার বোকা বানাবে কিন্তু সেকেন্ড কোশ্চেনটায়, এইবার জিজ্ঞাসা করবে বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে। মাসেলম্যান, বিশাল ফিগার, দুষ্টু ছেলে, বদবুদ্ধি। এইবার সাধু বাবা যদি বলেন পাখির বাচ্চাটা বেঁচে আছে, কি হবে? হ্যাঁ, চাপ দিতে হবে না স্যার, একটু এয়ারটা টাইট করে একটু দিলেই ব্যাস, সদ্য ডিম ফোটা বাচ্চা তো শেষ। আর যদি বলে বাচ্চাটা আপনার মরে গেছে, তাহলে তো জ্যান্ত বাচ্চা সাবধানে ধরা আছে, খুলে দেখিয়ে দেবে। তার মানে যেটা বলবে তার উল্টোটা ওরা দেখাবে, কোনো রক্ষা নেই। মানে আজকে সাধু বাবা গেল, এইবার যথারীতি স্যার জিজ্ঞাসা করছে আচ্ছা সাধু বাবা বলুন তো বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে?
এইবার কিন্তু সাধু বাবা উনি কিন্তু বুঝে ফেলেছেন ব্যাপারটা, উনি কিন্তু ধরে ফেলেছেন ওনারা কি করতে চাইছেন। এইবার উনি চুপচাপ বসে আছেন, কিন্তু কোনো অ্যান্সার উনি দিতে পারছেন না। একটা সময় মানুষ ধৈর্যহারা হয়ে যাচ্ছে, লোকে এইবার বলতে শুরু করেছে উনি এত কাজ করেছেন, এত ভালো ভালো বলেছেন, সামান্য এইটুকু কথা উনি বলতে পারছেন না। তো উনি কিন্তু চুপচাপ বসে আছেন, কিন্তু ওনার মুখ থেকে আর একটা কথা হচ্ছে না। কিন্তু আস্তে আস্তে লোকের এবার ধৈর্য ভঙ্গ হয়ে যাচ্ছে, লোকের মধ্যে বিশ্বাসটা চলে আসছে যে সাধু বাবা হয়তো ফ্রড। তখন উনি যখন কোনো উপায় নেই, আর বাঁচবেন না, এতদিনের সম্মান, এতদিনের সাধনা সব নষ্ট হয়ে যাবে, তখন উনি শুধু চোখ বন্ধ করে ওনার অন্তর্যামীকে একবার স্মরণ করলেন যে ভগবান, সবই তো তোমার পাওয়ার, তোমার সারা জীবন তোমাকেই তপস্যা করেছি, তুমিই সব ক্ষমতা দিয়েছো। এখন এই দুটো ছোট্ট ছেলে কি আমার এই মানে সম্মানটাকে নিয়ে এইভাবে খেলে দেবে, মাটিতে মিশিয়ে দেবে? তুমি কি এটাকে মেনে নেবে? তুমি যেভাবে হোক বাঁচাও আমাকে একটু। আমরা জানি যে মানুষ যখন কোনো ভালো মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে, তখন ভগবান কোনো না কোনোভাবে হাত বাড়িয়ে সেটাকে রক্ষা করেছেন, এটা যুগে যুগে প্রমাণ হয়েছে। তো তখন উনি যখন এইভাবে কাঁদছেন, তখন দেখা যাচ্ছে ওনার চোখ থেকে অশ্রু পড়ছে, এবং ভগবান তখন ওনার উত্তরটা মানে উনি নিজে বিরাজ করে যাচ্ছেন। তখন উনি আস্তে আস্তে চোখ খুলে অ্যান্সারটা যখন দিচ্ছেন সেই ছেলে দুটোকে, বলছে বৎস, জীবনটা তোমাদের হাতে, এটাকে রাখবে না মারবে সেটা ডিপেন্ড করছে তোমাদের উপরে। আমি বোঝাতে পারলাম আপনাদেরকে? ইয়েস অর নো? লাইফ কাদের, জীবন কাদের, সেটাকে কিভাবে চালনা করবেন সেটা স্যার আপনারা ডিসিশন নিন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। আবার পরে দেখা হবে। আমি একটু ইমাজ স্যারকে মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।